আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমার ডাবল অ্যাকাউন্টের 4 নম্বর লেকচার। তবে ডাবল অ্যাকাউন্টের শুরুতে আমি বলেছিলাম যে এখানে দুই ধরনের অঙ্ক আছে, একটা রিপ্লেসমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সিস্টেম। তো আজকে আমরা দ্বিতীয় সিস্টেমে যাচ্ছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সিস্টেমে যাচ্ছি। তো আমরা তোমাদের আগের রেফারেন্স দিয়ে একটু বলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে তোমরা আসলে কি করতে। খেয়াল করো, তোমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তখন করেছো ইনকাম স্টেটমেন্ট, রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে তিনটা জিনিস করতে হতো। আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের পরিবর্তে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে করবো রেভিনিউ অ্যাকাউন্ট। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের পরিবর্তে রেভিনিউ অ্যাকাউন্ট, রিটেন্ড আর্নিংস স্টেটমেন্টের পরিবর্তে নিট রেভিনিউ অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের পরিবর্তে ব্যালেন্স শিটই করব, তবে দুইটা পার্টে। একটার নাম হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটার নাম হবে জেনারেল ব্যালেন্স শিট। একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা জেনারেল ব্যালেন্স শিট। আমি প্রথম থেকেই বলেছিলাম এই ব্যালেন্স শিটকে দুই ভাগে ভাগ করা হয় বলে এর নাম ডাবল অ্যাকাউন্ট, আর কোনো কারণ নেই। আর ব্যালেন্স শিটকে দুই ভাগে ভাগ করি, একটার নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটার নাম জেনারেল ব্যালেন্স শিট। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের কি কি করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। এখন আমরা কিভাবে এগুলো করব? আসলে রেভিনিউ অ্যাকাউন্টে আমি সংক্ষেপে স্ট্রাকচার দিচ্ছি। এখানে প্রথমে দেখাবো যে কোনো এক্সপেন্স। এখন এক্সপেন্স আছে 20টা বা 30টা লিখলে অনেক বড় জায়গা লাগবে, কোনো দরকার নাই। যে কোনো খরচ আমরা এখানে বসাবো এক্সেপ্ট ইন্টারেস্ট, সুদ ব্যতীত, ইন্টারেস্ট এক্সপেন্স ব্যতীত যে কোনো খরচ আমরা এখানে বসাবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে বসাবো, আর এই সাইডে বসাবো সেলস, বসাবো রেন্ট রেভিনিউ, বসাবো কম্পেনসেশন রেভিনিউ এবং আদার ইনকাম। এখন এইগুলো কি আমরা যখন অঙ্ক করব তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। কম্পেনসেশন রেভিনিউ কি, রেন্ট রেভিনিউ কি, একটা অঙ্ক এক্সাম্পলের সময় বিশদভাবে বলা হবে। এখন জেনে রাখো আমাদের এই সাইডে এই 4 ধরনের জিনিস আসে। তাহলে এরপরে আমরা ইনকাম গুলো যোগ করার পর এখান থেকে এক্সপেন্স গুলো বিয়োগ করলে যেটা হবে প্রফিট। আমরা যেমন ইনকাম স্টেটমেন্ট থেকে নিট প্রফিট বের করে রিটেন আর্নিংস এ ট্রান্সফার করতাম, ইনকাম স্টেটমেন্ট থেকে নিট প্রফিট বা লস বের করে রিটেন আর্নিংস এ ট্রান্সফার করতাম, তেমনই ভাবে রেভিনিউ অ্যাকাউন্ট থেকে প্রফিট বের করে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাই বলেছি প্রফিট ক্যারি টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নিট রেভিনিউ অ্যাকাউন্টে আর প্রফিটটা ট্রান্সফার করে দেব। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে স্ট্রাকচার। এরপরে আসো নিট রেভিনিউ অ্যাকাউন্ট। রিটেন আর্নিংস এ তোমাদের কিন্তু একটা ব্যালেন্স দেওয়া থাকতো। রিটেন আর্নিংস মানে সংরক্ষিত আয়। তুমি যে ইনকাম করেছো, ইনকামের একটা অংশ প্রতি বছর সংরক্ষণ করা হয়, তার একটা ব্যালেন্স থাকে। তেমনি ভাবে রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স থাকবে, সে ব্যালেন্সটা আমরা আগে লিখবো, নাম হচ্ছে ব্যালেন্স বিডি। এরপরে এই প্রফিটটা আমরা এখানে নিয়ে আসবো। তারপরে ইন্টারেস্ট রেভিনিউ, কোন রকম যদি সুদ পেয়ে থাকি আমরা এখানে লিখবো। ক্রেডিট সাইড কমপ্লিট, আর ডেবিট সাইড লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স, ডিভিডেন্ড পেড, ইন্টারিম ডিভিডেন্ড, ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। ক্রেডিট সাইড যোগ করব, ডেবিট সাইড বাদ দেওয়ার পর যেটা হবে সেটা ব্যালেন্স সিডি। এটা আমরা পরবর্তীতে জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে। তাহলে এই হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, এটা নিট রেভিনিউ অ্যাকাউন্ট। একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য এখানে খেয়াল করো, আমরা কিন্তু ইনকাম স্টেটমেন্টে যে কোনো ধরনের ইন্টারেস্ট সুদ বসাতাম,
সুদ প্রাপ্তি বসাতাম, প্রদানও বসাতাম। যেহেতু ইনকাম স্টেটমেন্টে বসাতাম, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে বসানোর কথা তো না, আমরা বসাতে পারছি না। আমরা বসাচ্ছি কোথায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। এটা হচ্ছে পার্থক্য। যে কোনো ধরনের ইন্টারেস্ট আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাতে পারবো না, কোথায় বসাবো? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। এই হচ্ছে মূল পার্থক্য। এছাড়া ইনকাম স্টেটমেন্টে যা করতাম আর রিটেন আর্নিংসে যা করতাম, আমরা রেভিনিউ অ্যাকাউন্টে তাই করব, নিট রেভিনিউ অ্যাকাউন্টে তাই করব। আরেকটা বিষয় ছিল, ইনকাম স্টেটমেন্টে আমরা ওপর নিচ অর্থাৎ স্টেটমেন্ট আকারে করতাম, এখানে অ্যাকাউন্টস আকারে করব। ডেবিট দিকে এক্সপেন্স, ক্রেডিট দিকে ইনকাম। রিটেন আর্নিংসও আমরা স্টেটমেন্ট আকারে করতাম, যোগ বিয়োগ করে করতাম, এখন করব ডেবিট এবং ক্রেডিট করে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো, এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের স্ট্রাকচার, এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের স্ট্রাকচার। এখন আমি ব্যালেন্স শিটের স্ট্রাকচার এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের স্ট্রাকচার দেখাবো। শিক্ষার্থীরা, আমি এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা তোমাদের বোঝাবো। ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যামাউন্টের তিনটা ছক আছে। এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে ফিক্সড অ্যাসেট ক্রয়ের খরচ বোঝানো হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এইদিকে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট গুলো বসবে, শুধুমাত্র ফিক্সড অ্যাসেট। তিনটা ঘর আছে। অ্যামাউন্ট এক্সপেন্ডেড আপ টু দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ গত বছর পর্যন্ত তুমি কত টাকার অ্যাসেট কিনেছিলে। আমি এই বছর অঙ্ক করছি, গত বছর পর্যন্ত কত টাকার সম্পদ কেনা ছিল। অ্যামাউন্ট এক্সপেন্ডেড ডিউরিং দ্য ইয়ার, এই বছরে কত টাকা সম্পদ কিনেছ। টোটাল এক্সপেন্ডিচার, মোট কত খরচ হয়েছে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের জন্য মোট কত খরচ হয়েছে। তাহলে এটা গত বছরের, এটা চলতি বছরের এবং টোটাল। তো সবসময় এই দুইটা থাকবে এমন কোনো কথা নাই, একটার অনুপস্থিতি থাকতেই পারে, অর্থাৎ একটা নাও থাকতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। যদি একটা থাকে একটা লিখবো, দুইটা থাকলে দুইটা লিখবো, লিখে টোটাল করে দিব। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের লেফট সাইডে কি বসছে? শুধুমাত্র ফিক্সড অ্যাসেট। রাইট সাইডে অর্ডিনারি স্টক। অর্ডিনারি স্টক মানে হচ্ছে শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন। প্রেফার্ড স্টক, অগ্রাধিকারযুক্ত শেয়ার। প্রিমিয়াম অন কমন স্টক বা অর্ডিনারি স্টক। প্রিমিয়াম অন প্রেফার্ড স্টক এবং ডিবেঞ্চার। একইভাবে অ্যামাউন্ট রিসিভড আপ টু দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছর পর্যন্ত কত রিসিভ করেছিলাম। অ্যামাউন্ট রিসিভড ডিউরিং দ্য ইয়ার, এই বছর কত রিসিভ করেছি, টোটাল রিসিভ কত, অর্থাৎ গত বছর পর্যন্ত কত ছিল, এই বছরে কত পেয়েছি, টোটাল কত। গত বছর কত ছিল, এই বছর কত পেয়েছি, টোটাল কত। সবসময় দুইটা অ্যামাউন্ট থাকবে এমন কোনো কথা নাই, একটাও থাকতে পারে। একটা থাকলে একটা লিখবো, দুইটা থাকলে দুইটা লিখে যোগ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি যাবে? লেফট সাইডে ফিক্সড অ্যাসেট, রাইট সাইডে মূলধন, মূলধনের প্রিমিয়াম অর্থাৎ অর্ডিনারি স্টক মানে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের উপর প্রিমিয়াম এবং ডিবেঞ্চার। ডিবেঞ্চার হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। এরপরে আমরা এগুলো যোগ করে দিব। এরপরে আসো জেনারেল ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স শিটে প্রথমে লিখবো টোটাল। একটু খেয়াল করো, এখানে কিন্তু জেনারেল ব্যালেন্স শিটটা উল্টে গেছে। আমরা সাধারণত অ্যাসেট বসাই লেফট সাইডে আর লায়াবিলিটি বসাই রাইট সাইডে, আজকে উল্টিয়ে গেছে। লেফট সাইডে লায়াবিলিটি, রাইট সাইডে অ্যাসেট। আমি আবার বলছি, বাম দিকে লায়াবিলিটি, ডান দিকে অ্যাসেট। আমরা সাধারণত বাম দিকে অ্যাসেট লিখি, ডান দিকে লায়াবিলিটি লিখি, এক্ষেত্রে একটু উল্টা। টোটাল ক্যাপিটাল রিসিপ্ট অর্থাৎ মোট মূলধন বাবদ কত রিসিভ করেছো, এই অ্যামাউন্টটা কোথায় পাবো? এই অ্যামাউন্টটা আর কিছু না, এই অ্যামাউন্টটা হচ্ছে এইটা। এরপরে রিজার্ভ ফান্ড অর আদার রিজার্ভ, যে কোনো রিজার্ভ থাকলে আমরা এখানে বসাবো। তারপরে আদার লায়াবিলিটি, ক্রেডিটর্স থাকতে পারে, কোনো কিছু ডিউ থাকতে পারে, থাকলে বসাবো। তারপরে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্টে যে ব্যালেন্স পেয়েছি সেটা বসাবো।
আর তারপরে ডেপ্রিসিয়েশন ফান্ড, ডেপ্রিসিয়েশন ফান্ডের গত বছরের যে ব্যালেন্স ছিল তার সাথে এই বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে দিব, কেননা ব্যালেন্স শিটে আমাদের ফিক্সড অ্যাসেট বসানোর সুযোগ নাই। আমি আবার বলছি ব্যালেন্স শিটে আমরা ফিক্সড অ্যাসেট বসাতে পারি না, ফিক্সড অ্যাসেট বসাই এখানে। যেহেতু ফিক্সড অ্যাসেট আমরা এখানে বসাচ্ছি, ব্যালেন্স শিটে বসাচ্ছি না, ফলে ব্যালেন্স শিট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার সুযোগ নাই। তাই গত বছরের যে ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স ছিল তার সাথে চলতি বছরের ডেপ্রিসিয়েশনটা যোগ করে এখানে বসিয়ে দেব। অনুরূপভাবে তাহলে লাইবিলিটির দিকে এই কয়টাই থাকবে, ক্যাপিটাল রিসিট অর্থাৎ এইটা, রিজার্ভ ফান্ড বা আদার রিজার্ভ, আদার লাইবিলিটি, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন ফান্ড। এবার আসো অ্যাসেট দিকে কি থাকবে, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা আর কিছুই না, এইটা এইখানে যে টোটাল অ্যামাউন্টটা পেয়েছি এইখানে, এটা আমরা এখানে বসিয়ে দিব। আর অন্যান্য অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেট ছাড়া, এই ক্যাপিটাল অ্যাকাউন্টে বলবে ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেট ছাড়া অন্য সকল অ্যাসেট আমরা এখানে বসিয়ে দিব, দিয়ে দুই সাইড যোগ করে দিব, আমাদের অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, এখন এখানে তাকিয়ে দেখো, এখানে কি অসমাপ্ত অবস্থায় থাকবে? থাকবে না। এখানে আমরা একটা মিল করব, কিভাবে? আমরা এটা যোগ করে নিই, আমি বলছি এই অ্যামাউন্টটা এখানে বসাবো, এই অ্যামাউন্টটা এখানে বসাবো, ব্যালেন্স শিট কিন্তু মিলে যাবে। তুমি যদি এই অংশটা নাও করো, তুমি যদি এই অংশটা নাও লিখো, তাও ব্যালেন্স শিট মিলে যাবে। তাহলে ওইটা বিষয়টা অসমাপ্ত থাকবে, অসামঞ্জস্য লাগবে। তাই আমি এটা যোগ বিয়োগ করে দুই সাইড মিলাবো। আর এর কোনো প্রভাব, এই ব্যালেন্সের কোনো প্রভাব এখানে পড়বে না। কি করব? এটা যোগ করব। এখন যেদিকে ছোট হোক না কেন, যেদিকে ছোট হোক আমরা লিখব ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ যেদিকে কম বেশি হবে সেই দিকেই হবে ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা অঙ্ক না করা পর্যন্ত ব্যালেন্সটা খুঁজে পাচ্ছি না। ব্যালেন্স এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অনুরূপভাবে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তো যেখানে হোক না কেন যেখানে হোক না কেন কোনো সমস্যা নেই। তবে আমি আবার বলছি এই ব্যালেন্সের কোনো প্রভাব ব্যালেন্স শিটে পড়বে না। আমরা ব্যালেন্সটা করছি শুধুমাত্র এটাকে মিলানোর জন্য, আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে যোগফলটা এখানে বসাবো, এখান থেকে যোগফলটা এখানে বসাবো। তা আলটিমেটলি কি দেখা গেল, আমরা ফিক্সড অ্যাসেট কিন্তু যোগ করে ব্যালেন্স শিটেই বসাচ্ছি, ক্যাপিটাল এবং প্রিমিয়াম এবং ডিবেঞ্চার এগুলো যোগ করে কিন্তু এখানে বসাচ্ছি। তাহলে দুই সাইড মিলে যাওয়ার কথা। নতুন কি, এই জিনিসগুলো এখানে না লিখে আমরা আলাদাভাবে দেখালাম। অর্থাৎ ব্যালেন্স শিটকে দুই প্রস্থে দেখালাম বলে এর নাম ডাবল অ্যাকাউন্ট, আর কোনো কারণ নেই। তো শিক্ষার্থীরা তোমরা স্ট্রাকচারটা ভালোভাবে স্টাডি করবে, ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে তোমাদের এক্সাম্পল দেব। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।